সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল আয়ের নিয়মিত আয়োজন রিয়েল এস্টেট অ্যান্ড ফাইন্যান্স মিলেনিয়াম প্রপার্টিজ ইনক সৌজন্যে। আমি ফাবিহা নিসা চ্যানেল আয়ের নিউ ইয়র্ক স্টুডিও থেকে আছি এবং আমাদের সঙ্গে আজকের আমাদের বিশেষ অতিথি জনাব কামরুজ্জামান বাচ্চু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, থ্যাংক ইউ নিচে। থ্যাংক ইউ যারা দর্শক দেখবেন আজকে ল্যান্ড অফ টেন্যান্টস প্রোগ্রাম রেন্টাল ইস্যু নিয়ে কথা বলবো। তো সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবং ধন্যবাদ চ্যানেল আই পরিবারকে আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য। যেমনটা বললেন আপনি যে গত পর্বে আমরা কথা বলেছি রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট নিয়ে, এ পর্বে দর্শকদের জন্য আরেকটু ব্যাখ্যা করব রেন্টাল ইনকামটা কিভাবে করা যাচ্ছে বা কি কি পরামর্শ থাকছে এর পেছনে। শুরু যদি করি এভাবে, রেন্টাল ইনকামে কেন আসা উচিত বা এই ইনভেস্টমেন্টের প্রতি মানুষের ঝোঁকটা কেন আসা উচিত? আসলে রেন্টাল ইনকামও কাইন্ড অফ ইনভেস্টমেন্ট ইনকাম, এটাও প্যাসিভ ইনকাম বলে, যেটা আমরা লাস্ট পর্বে কথা বলেছি। তো এখন নিউ ইয়র্ক সিটিতে ভাড়া একটা বিগ ইস্যু। এখন ল্যান্ডলর্ড টেনান্টদের মনে করেন এভরিডে many people coming to New York City from all over USA and from all over the world, সেই হিসেবে কিন্তু অ্যাপার্টমেন্ট অত বাড়ছে না, সেক্ষেত্রে একটা সংকট আছে। তো ওই বিষয়গুলি নিয়ে আমরা কথা বলবো। যেমন আমাদের অনেক কমিউনিটির লোক বাড়ি কিনছে, ভাড়া দিচ্ছে, অনেকে ভাড়া নিচ্ছে। তো যেহেতু আপনি যখন নিজে থাকবেন আবার কিছু অংশ মানে একটা বা দুটো অ্যাপার্টমেন্ট ভাড়া দেবেন, ওটা রেন্টাল ইনকাম প্রপার্টি, এটাকে বলে রেন্ট। নিচেও থাকছেন, ভাড়া দিচ্ছেন, আর নিজে শুধুই থাকলে শুধু ওটাকে রেজিডেন্সিয়াল বলে। তো এটা ডিপেন্ডস অন মানে যা বায়ার তার এবিলিটির উপর, তার জব, লোকেশন, বিজনেস, তার অ্যাফোর্ডেবিলিটি, এটার উপরই। সাপোজ মনে করেন আপনি যদি একটু কম মর্টগেজ দিয়ে নিজে থাকতে চান, সেখানে যদি আপনি ধরেন সাপোজ 3 ফ্যামিলি বাড়ি কিনেন, তো 2টা রেন্টাল ইনকাম হইলো। তো অনেক সময় মানুষ আবার বেসমেন্টও ভাড়া দেয়, 3টা রেন্টাল, আর আপনি থাকলেন একটাই। তো কি হলো, আপনি খুবই সামান্য টাকা দিয়ে অনেক সময় নিজে টাকা না দিয়েও থাকতে পারবেন। তো এটা ডিপেন্ডস একজন ক্লায়েন্টের, আমাদের বা বায়ারের, তার ফিনান্সিয়াল বা তার আদার সিনারিওর উপর। ধরেন আপনি যদি ভালো সলভেন্ট হয় না, ইউ হ্যাভ এনাফ মানি, দেন ইউ ক্যান বাই এ সিঙ্গল ফ্যামিলি, ইউ ক্যান চুজ ইউর লোকেশন। আপনি নিউ ইয়র্ক সিটি লং আইল্যান্ডে আপনি কিনতে পারেন, বা যেটা আপনার পছন্দ, সেটা ডিপেন্ডস অন বায়ার্স, তার এবিলিটি, তার টেস্ট, তার অ্যাটিটিউডের উপর আর কি। কি ধরনের ইনকাম থাকলে বা কি ধরনের ব্যাংকে কি ধরনের টাকা থাকলে সাহস করা উচিত যে আমি একটা বাড়ির জন্য আগাতে পারি বা ইনভেস্ট করতে পারি একটা বাড়ির পেছনে? আপনি যদি ডাউন পেমেন্ট, ক্লোজিং কস্ট এবং কিছু আনএক্সপেক্টেড এক্সপেন্স হতে পারে, এরকম কিছু মানে আসছে সেভিংস, দেন ইউ ক্যান স্টার্ট। তখনই আপনি বুঝতে পারবেন। এখানে যেহেতু আমরা শুধু ইনভেস্টমেন্ট প্রপার্টির কথা বলছি না, রেজিডেন্সিয়াল প্রপার্টি থেকেও ইনকাম করা যায়। সেটা কি 1 থেকে 4 ফ্যামিলি হাউস রেজিডেন্সিয়াল। তো এই বাড়িগুলি আপনি কিনলেন, ধরেন এফএসএ লোনে 3.5, সেখানে একটাই নিজে থাকলেন। 2 ফ্যামিলি কিনলে একটা আপনি ভাড়া দিলেন, 3 ফ্যামিলি কিনলে আপনি 2টা ভাড়া দিলেন, 4 ফ্যামিলি কিনলে নিজে থেকে আরো 3টে ভাড়া দিলেন। তো দেখা গেছে আপনার ইনকাম হচ্ছে, নিজেও থাকতেছেন। জি, সেক্ষেত্রে কি শুরু করার জন্য মাল্টি ফ্যামিলি দিয়ে শুরু করা উচিত নাকি সিঙ্গেল ফ্যামিলি, কোনটা হলে ভালো? যেটা আমি একটু আগেই বললাম, এটা সম্পূর্ণ আপনার ফিনান্সিয়াল কন্ডিশন, আপনার রুচির উপর। ধরেন আপনার ভালো ইনকাম আছে, হ্যাঁ, আপনার গ্যারান্টেড ইনকাম আছে, দেন ইউ ক্যান বাই 1 ফ্যামিলি, যেন আপনি নিজের মতো নিজে থাকলেন। আপনার যদি মনে করেন না আমি নিজে টাকা না দিয়ে থাকবো, রেন্ট থেকে কাভার হবে মর্টগেজ, বা আমি সামান্য দেবো, তখন আপনি মাল্টি ফ্যামিলি কিনতে পারেন। সেটা সম্পূর্ণ ডিপেন্ডস করে ক্লায়েন্টের ফিনান্সিয়াল কন্ডিশন, তার ফিউচার ফিনান্সিয়াল প্ল্যান বা তার রুচির উপরে সম্পূর্ণ নির্ভর করতেছে। অনেক সময় থাকে আমরা যারা সিটিতে থাকি তারা সিটি প্রেফার করি, আবার অনেক সময় মানুষ আমাদের বাঙালি কমিউনিটি থেকে অনেক মানুষই এখন লং আইল্যান্ডের দিকেও মুভ করছে। সেক্ষেত্রে কোনটা আপনার কাছে মনে হয় যে, অনেক সময় আমরা এটা নিয়েও কথা বলি যে লং আইল্যান্ডে আমরা ট্যাক্স বেশি পে করছি কিন্তু সিটিতে ট্যাক্স একটু কম, আপনার আইডিয়াটা এখান থেকে কি বলবেন? তাদের বাচ্চা আছে, তাদের কোন স্কুল শেষ করতে কতদিন লাগবে, তখন তারা ওই নেইবারহুড চুজ করে। আবার অনেকে জবের জন্য কোনটা তার জন্য ইজি সেটা চিন্তা করে, আবার অনেকে শপিং এর কথা চিন্তা করে। যাদের গাড়ি নেয় তারা সাবওয়ের আশেপাশে চিন্তা করে, আবার যাদের গাড়ি আছে বা তারা একটু বড় লট, বড় বাড়ি, একটু
তখন তারা লং আইল্যান্ড বা ভালো নেইবারহুড চিন্তা করে। এটা ডিপেন্ডস অন তার, as I told earlier, তার ফিনান্সিয়াল এবিলিটি, অ্যাফোর্ডেবিলিটি, ফিউচার ফিনান্সিয়াল প্ল্যান, তার সবকিছুর উপরই নির্ভর করে। অনেক সময় তরুণরা ভয় পায় যে এখনই কি সময় নাকি আরো পরে করা উচিত, সেই জন্য তরুণদের উদ্দেশ্যে কি অ্যাডভাইস হবে আপনার? তরুণরা রাইট দ্য ওয়ে শুরু করা উচিত, কারণ তাদের জীবনে অনেক সময় পড়ে আছে, তারা শিখতে পারবে না। আর যারা বয়স হয়ে গেছে তারা অনেক চিন্তা ভাবনা করে রাশ করে জাম্প করতে পারে না কোথাও, কিন্তু তরুণরাই পারে। মানে তরুণরাই সব কিছু অসম্ভব সম্ভব করতে পারে। ধরেন একজন ইয়াং, সে ইচ্ছা করলে 16 ঘন্টাও কাজ করতে পারে, কিন্তু একজন বয়স্ক লোক সে তো পারবে না। ধরেন সাপোজ উবারের কথাই দেন, একজন ভালোভাবে কাজ করলে সে ভালো টাকা অ্যামাউন্ট মেক করতে পারে। তো এরকম একই ঘরে যদি 3-4 জন মেম্বার থাকে, সবাই কাজ করে, দেন বাড়ি কেনা ইজ নট এ মানে নাথিং, লাইক ইন্টেনশন অনলি। কারণ আপনি তো মার্কেটে যে প্রোগ্রাম আছে 20% নো ইনকাম সেক লোন, ওইটাও আপনি কিনতে পারেন। যদি ইভেন আবার তারা যদি 1 ইয়ার ট্যাক্স রিটার্ন ভালো করে তাহলেও কিনতে পারে। সো তরুণরা মানে এখন আমেরিকায় ইয়াংরা অনেক বেশি বাড়ি কিনতেছে, 35% ইয়াং যারা, তারা বাড়ি কিনছে। তো এটা কিন্তু কম না। উবারের কথা যেহেতু বললেন, আমাদের বাঙালি কমিউনিটিতে অনেক বড় একটা সংখ্যক মানুষ সেলফ এমপ্লয়েড। তো সেক্ষেত্রে সেলফ এমপ্লয়েড মানুষ যারা, তাদের জন্য বাড়ি কেনার ক্ষেত্রে আপনার পরামর্শটা কি হবে? যাদের সেলফ এমপ্লয়েড আছে, শুধু উবার না, উবার, ট্যাক্সি, ভ্যান্ডার, গ্রোসারি ওনার, তারপর সুপার মার্কেট ওনার, এরকম অনেক আছে। আর অনেক সেলসে কাজ করে, তারা 1090 পায়, 1099 সেলফ এমপ্লয়েড। তো কি হয়, 1 বছর ভালো ট্যাক্স রিটার্ন দিয়ে তারা লো ইন্টারেস্ট রেটে, লো ডাউন পেমেন্টে বাড়ি কিনতে পারে। ধরেন কনভেনশনাল লোনে 5%-এ। তো সেক্ষেত্রে কিন্তু তার অনেক বেশি ডাউনও দেওয়া লাগতেছে না, কম ডাউনই সে কিনতে পারে। সেটা কি শুধু ফার্স্ট টাইম বায়ারের ক্ষেত্রেই? ফার্স্ট টাইম বায়ারের ক্ষেত্রে জি, কারণ আপনি যখন বাড়ি কিনতেছেন রেজিডেন্সিয়াল, আর আপনি যদি ভাড়া মানে ইনকামের জন্য, সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট, সেখানে আপনার ডাউন পেমেন্ট বেশি লাগবে, মিনিমাম 10। ডিএসসিআর প্রোগ্রাম আছে, ডেট সার্ভিস কাভারেজ রেশিও, রেন্ট দিয়ে যে ইনকাম কাভার হচ্ছে। কিন্তু আপনি যখন নিজে থাকবেন, আবার ওখান থেকেও ভাড়া দিবেন, তখন আপনি খুবই মিনিমাম ডাউনে কিনতে পারেন। লাইক 1 to 4 ফ্যামিলি এফএইচ এ লোনে কিনতে পারেন। এফএইচ এর অনেক সময় 0 ডাউন বা 3.5%ও কিনতে পারেন। সেক্ষেত্রে আপনার একটু নিজে অর্গানাইজ করতে হবে, এই আর কি। দেন স্মুথলি ইউ ক্যান প্রসিড। একটু এডুকেটেড হলি। এডুকেটেড হওয়ার কথা যে বললেন, এই টপিকগুলোর উপরে কি কোনো প্রোগ্রামস আছে কিনা, যেখান থেকে আমাদের দর্শকরা জানতে পারবে যে আসলে কি কি জিনিসের প্রতি বেশি ফোকাস থাকা উচিত? হ্যাঁ, বিভিন্ন প্রোগ্রাম আছে, কমিউনিটির বিভিন্ন প্রোগ্রাম দিয়ে থাকে বিভিন্ন জায়গায়। ফার্স্ট টাইম হোম ওনার সেমিনার আমরাও দেই অনেক সময়। আমি গত লাস্ট ইয়ার আমি ব্রঙ্কসে একটা করেছি, আবার হয়তো করব হোম বায়ার সেমিনার। সেখানে আপনার A to G এক্সপ্লেইন করা হয় কিভাবে সে আগাতে পারে, এবং সে তার আরও পারে সে একজন এক্সপার্ট লাইসেন্স রিয়েলটরের সাথে কনসালটেন্সি করতে পারে, সেও তাকে হেল্প করতে পারবে, তাকে গাইড করতে পারে, এক্সপ্লেইন করতে পারবে যে তার হোম বাইং জার্নিতে কী কী দরকার ফ্রম বিগিনিং টু এন্ড। ল্যান্ডলর্ডদের দিকে একটু আসি। ল্যান্ডলর্ড যারা থাকেন, তাদের রিস্কগুলো কি কি থাকে, বা তাদের কি কি নিয়ে আগে থেকে চিন্তা করে রাখা উচিত যে সামনে আমার এটা ফেস করতে হতে পারে? এখন অনেকেই আছে, ধরেন তারা নিজেরা ফ্রি থাকতে চায় বা অল্প টাকা দিয়ে থাকতে চায়, ধরেন রেন্টাল ইনকাম দিয়ে মর্টগেজ পে করতে চায়। সে অনেক ক্ষেত্রে দেখা গেছে আপনার 2-একটা টেনান্ট যদি ভাড়া না দেয়, বা অনেক সময় কোনো আনএক্সপেক্টেড এক্সপেন্স চলে আসে, রিপেয়ার চলে আসে, তখন এগুলো ইউ হ্যাভ টু টেক কেয়ার। তো আমরা অনেক ক্ষেত্রেই দেখি যে মানুষ ও টাকাটা আর একটা বাড়ি কেনে, তার যে একটা ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট রাখে না, মানে তার যে খরচের জন্য আলাদা, তখন এটা একটা মিস্টেক করে। তখন ধরেন স্মল রিপেয়ার দরকার, প্লাম্বিংয়ের সমস্যা হচ্ছে, হিটিংয়ের সমস্যা হচ্ছে, রাইট দ্য ওয়ে আপনি রিপেয়ার না করলে তো ইউ আর ইন বিগ প্রবলেম। হিট না থাকলে আপনার ওরা টেনান্ট সিটিতে কল দেবে, প্লাম্বিং রিপেয়ার না করলে বাড়ি ফ্লাড হবে। তো এই জন্য অলওয়েজ কিছু টাকা কিপ অ্যাসাইড ফর রিপেয়ারমেন্ট আর আনএক্সপেক্টেড এক্সপেন্সের জন্য, সেটা তাদের মাথায় রাখতে হবে আর কি ল্যান্ডলর্ডদের। একজন ল্যান্ডলর্ড কিভাবে আইডেন্টিফাই করতে পারে একজন কোয়ালিফাইড টেনেন্টকে? অনেক সময় আমাদের কমিউনিটিতে বা অন্য কমিউনিটিতে এই রিস্কটা থাকে যে যদি ভাড়া না দেয়। দ্যাটস দ্য বিগ কোয়েশ্চেন। কমিউনিটিতে অনেকেই এই সমস্যায় পড়ে। তারা হয় কি, মানুষের মুখের কথাই বিশ্বাস করে অনেক সময় ভাড়া দেয় নিজের মতো করে।
তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে তার প্রুফ অফ ইনকাম চেক করে না, তার ব্যাকগ্রাউন্ড চেক করে না, তখন আপনার ইনকাম নাই নিল বা তার স্টোরি ভালো না, তার ক্রেডিট হিস্ট্রি বা ব্যাকগ্রাউন্ড বা এভিকশন আছে, ক্রিমিনাল রেকর্ড আছে, চেক করলো না, তখন সমস্যা হতে পারে। আবার দেখা যাচ্ছে আপনার এটা থেকে মুক্ত হইতে আপনার দুটো ওয়ে আছে। আপনি নিউ ইয়র্ক সিটিতে অনেক প্রোগ্রাম আছে, এটা আপনি ধরেন সিটি ফাস্ট 5 ইয়ার্স প্রোগ্রাম, তো সিটি পে করবে ফেডারেল মানি, এটা স্টেট সিটি ডিস্ট্রিবিউট করে, সেকশন এটা আছে, আলাদা প্রোগ্রাম আছে, ফ্যাবস, সোটা, হাস্তা, এরকম অসংখ্য প্রোগ্রাম আছে, রেন্টাল অ্যাসিস্ট্যান্স সিটি পে করে। তো ওটার মাধ্যমে দিলে পেমেন্টের একটা গ্যারান্টি থাকে মোটামুটি। আর আপনি যদি তার ইনকাম ক্রেডিট দেখে ব্যাকগ্রাউন্ড চেক করে দেন, তাহলেও মোটামুটি আপনি ধরে নিলেন এবং টেনান্ট দেখলেন হোয়াট কাইন্ড অফ টেনান্ট, তখন আপনি অনেকটা সেফ থাকবেন আর কি। যে প্রোগ্রামগুলোর নাম বললেন, ফ্যাবস, তারপর আদার্স যে সিটি প্রোগ্রামগুলো, ফ্যাবস, এই প্রোগ্রামগুলো কিভাবে কাজ করছে, কিভাবে এটা আওতাভুক্ত হওয়া যায়? এটা আমাদের কাছেই, আমরা যখন বাড়ি ধরেন লিস্ট করি মার্কেটে দেই, ধরেন আপনার বাড়ি বাসা আছে ভাড়া, আমি লিস্ট করলাম যে টেনান্টদের যারা কেস ম্যানেজার বা হাউজিং স্পেশালিস্ট আমাদের সাথে অনেকে কাজ করছে, সবাই অনেকেই আমাকে কল দেয় যে তোমার এই বাসাটা আমার টেনান্ট আছে, বা টেনান্টরাও সরাসরি কল দেয়, যেহেতু আমরা জিলো, টুলিয়া, রিয়েলটর.com, সোমডস্ট বিভিন্ন জায়গায় অ্যাড চলে যায়, তো ওখান থেকে রেফারেলও আমরা টেনান্ট পাই, অনলাইন সিন্ডিকেটের মাধ্যমেও আমরা, সিন্ডিকেশনের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে আসে, তখন আমরা আমার ল্যান্ডলর্ডকে বলি যে আমার আই হ্যাভ এ টেনান্ট, হি হ্যাজ এ সিটি ফাইভস বাউসার 1 বেডরুম, সে পে করে 2762, 2 বেডরুম 3058, 303811, 4 বেডরুম 4111। তো দেখছে রেগুলার যে মার্কেটের রেন্ট তার চেয়ে একটু বেশিই দেয়, কারণ সিটি এনকারেজ করে ল্যান্ডলর্ডদের যাতে প্রোগ্রামে দেওয়া হয়, কিন্তু অনেকেই না বোঝার কারণে প্রোগ্রামটা প্রথমেই ডিনাই করে দেয়। কিন্তু যারা একবার এখানে ভাড়া দিছে, যাদের রেন্টাল ইনকাম চায়, তারা ওটাই পরে পছন্দ করে, কারণ আপনি 1 বেডরুম যে কোনো নেইবারহুডে 2762 পাবেন, এটা আপনি রেগুলারলি অনেক জায়গায় পাওয়া কঠিন। সেক্ষেত্রে প্রোগ্রাম এটা এক্সেলেন্ট অপরচুনিটি ফর ল্যান্ডলর্ড, আই থিঙ্ক। প্রুফ অফ ইনকামের কথা আপনি বলছিলেন, কি কি ডকুমেন্টস কালেক্ট করা উচিত প্রুফ অফ ইনকামের মধ্যে? প্রুফ অফ ইনকামের মধ্যে ইউজুয়ালি উই চেক তার ট্যাক্স রিটার্ন অথবা W2 স্টেটমেন্ট, রিসেন্ট পে স্টপ অথবা ব্যাংক স্টেটমেন্ট, বিভিন্ন সোর্স থেকেই মানুষ ইনকাম হতে পারে। তো অনেক সময় এগুলি না থাকা আমরা ব্যাংক স্টেটমেন্ট দেখলে বুঝতে পারি যে তার হ্যাভ মানি বা রিসিভিং মানি অ্যান্ড এনাফ মানি টু পে দ্য রেন্ট, তখন মোটামুটি এগুলি ট্যাক্স রিটার্ন, রিসেন্ট পে স্টপস, ব্যাংক স্টেটমেন্ট, এগুলি দেখেই মোটামুটি আমরা ধরে নিই তার মানে বুঝতে পারি তার কত ইনকাম আছে। কারণ ধরেন গত বছর ট্যাক্স রিটার্ন আছে 200,000, এখন তার জব নাই, সেই জন্য আমরা চাই রিসেন্ট পে স্টপ, লাস্ট 4 উইকস আর 8 উইকস, মানে জবে এখনো কারেন্ট আছে সেটা প্রুফের জন্য। এখন যদি জবটা না থাকে কিন্তু বিগত বছরগুলোতে তার ইনকাম ভালো, সেক্ষেত্রে কি ওনাকে কোয়ালিফাইড বলা চলে? নো, কারণ তার তো এখন জব নেই, সে তো কোয়ালিফাইড না। দর্শকদের মনে আরও একটা প্রশ্ন থাকে যে বিগত বছরগুলো থেকে এই বছরগুলোতে বাড়ি ভাড়া কমার কি কোনো চান্স আছে কিনা, বা বাড়ির দাম কি কমে যাচ্ছে কিনা, সেই সম্পর্কে যদি কিছু বলতেন। আমেরিকা অ্যাভারেজ বাড়ি বছরে 3 থেকে 4% বাড়ে আমেরিকার অন্যান্য স্টেটে, বাট নিউ ইয়র্কে মনে করেন প্রায় আপ টু 10% ইকুইটি বাড়ে, মানে 3 থেকে 10%। সো এটা নিউ ইয়র্কের বেলায় কমপ্লিটলি আশা করা যায় না, আনটিল কোনো ক্রাশ না হইলে জব মার্কেট বা অন্য ফিনান্সিয়াল, এখানে মানে অ্যাপারেন্টলি মনে হচ্ছে সম্ভাবনা খুবই কম। কারণ আমরা দেখছি ডিউরিং দ্য প্যান্ডেমিক টাইম, করোনাকালীনও আই ডিড এ লট অফ ওপেন হাউস দ্যাট টাইম, ইভেন ইন প্যান্ডেমিক 2000-এর মানে শেষে, ওই সময় 2000-এর অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর পর্যন্ত খারাপ ছিল, মানে খারাপ মানে সমান সমান, কিন্তু ডিসেম্বর থেকে আপ হয়ে গেছে মার্কেট। সো এটা খুব, এই ভয়াবহ পরিস্থিতিতেও নিউ ইয়র্কের মার্কেট একেবারে ধ্বংস হয় না, মানে ওই সময় সমান সমান ছিল, পরে আবার জাম্প করছে, হেভি জাম্প, অনেক জাম্প, অনেকেই জানে, কারণ আমাদের থাউজেন্ডস অফ পিপল মুভ করছে অন্য জায়গায়, যেমন বাফেলো, যেখানে বাফেলোর বাড়ি ছিল 25,000, এখন ওইটা 150,000 আফটার প্যান্ডেমিক। যে বাড়ি লং আইল্যান্ডে ছিল 6 লাখ, ওইটা এখন 8 লাখ।
সো এটা তো আমাদের লাইফ টাইম এক্সপিরিয়েন্স থেকেই দেখতেছি যে বাড়ির দাম বাড়ছে। বাড়ছে। কমার সম্ভাবনা আমার এই 20 বছর 21 বছর রিয়েল এস্টেট এক্সপিরিয়েন্সে আমি দেখিনি, কারণ আমি 2004 থেকে শুরু করছি, এখন আছি ইন্ডাস্ট্রিতে। সো এখন ভাই উই আর নট প্রফেট, উই ডোন্ট সি ফিউচার, উই ডোন্ট হ্যাভ এনি প্রফেসি, আই ডোন্ট নো অ্যাবাউট ফিউচার, বাট আমাদের অভিজ্ঞতার আলোকে আমরা বলতেছি নিউ ইয়র্কে বাড়ার সম্ভাবনা বেশি, কমার সম্ভাবনা খুবই কম। খুবই কম। এই রিয়েল এস্টেট ইনভেস্টমেন্টের জন্য নিউ ইয়র্কে যারা থাকে বা নিউ ইয়র্কে যারা করছে, নিউ ইয়র্কে বাহিরে কি করার ক্ষেত্রে আপনার মতামতটা কি হবে, বা বাহিরে কিনা বা বেচা এক্ষেত্রে কি সেক্ষেত্রে একজন ক্লায়েন্ট হ্যাজ টু ডু লট অফ রিসার্চ, ওই নেইবারহুডের ডেমোগ্রাফিক, নেইবারহুড কেমন, জব মার্কেট কেমন, টেনান্ট কেমন, কি কি সুযোগ সুবিধা আছে, সেগুলি বিবেচনা করলে তখনই সে বুঝতে পারবে সেটা তার জন্য আইডিয়াল কিনা, পারফেক্ট কিনা, ওই সিটি, ওই টাউন, ওই নেইবারহুড। সেটা তাকে ভালো করে দেন হি হ্যাজ টু ডু হিজ ওন হোমওয়ার্ক, রিসার্চ, ডিউ ডিলিজেন্স। তো সেক্ষেত্রে আমরা কাউরে বলতে পারি না বিশেষ নেইবারহুডে। আপনি মাত্রই বললেন 2004 সাল থেকে এই ব্যবসা বা এই সেক্টরে আপনি সেবা দিয়ে যাচ্ছেন। এই সেক্টরে আসার পেছনের গল্পটা কি ছিল? এটাকে বলে সার্ভিস ওরিয়েন্টেড। আমরা হচ্ছে সেলফ ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টর, আমরা কিন্তু সার্ভিস ওরিয়েন্টেড, আমরা নট লাইক সেলস অনলি। কারণ নিউ ইয়র্ক স্টেটের আর্টিকেল 12-এ রিয়েল প্রপার্টি ল দিয়া রিয়েল এস্টেট চলে, ডজ দিয়া ডিপার্টমেন্ট অফ স্টেট। ইট এম্বডিজ দ্য পুলিশ পাওয়ার, এক্সারসাইজ দ্য পুলিশ পাওয়ার। পুলিশ পাওয়ার কেন হয়, ল কেন হয়? টু প্রোটেক্ট দ্য পিপল, পাবলিকের ইন্টারেস্ট রক্ষার জন্য আইন, এবং ওই আইনের মধ্যেই আমরা আছি যেহেতু আমরা লাইসেন্সড। তো সেক্ষেত্রে আমাকে যখন একজন ক্লায়েন্ট হায়ার করে তখন একটা এজেন্সি রিলেশনশিপ তৈরি হয়। সে যখন আমার একটা ডিসক্লোজারে সাইন করে তখন আমার কিছু রেসপন্সিবিলিটিস, অ্যাকাউন্টেবিলিটিস তার উপর অটোমেটিক আমার জন্য চলে আসে। সেগুলো কি? ওই যে তার প্রতি লয়াল, ওবিডিয়েন্ট থাকবো, আমার কোনো ইনফরমেশন তাকে ডিসক্লোজ করব মানে সব বিষয়ে, টেনান্ট বা ক্লায়েন্ট বা বায়ার সেলার। তারপর আই শুড গিভ হিম or her রিজনেবল কেয়ার অ্যান্ড স্কিল অ্যান্ড ডিলিজেন্স। এগুলি রিয়েল এস্টেট এজেন্সি লয়ে যেটা এজেন্টের কাজ। তো ওই যে রিজনেবল কেয়ার আমি কখন দিতে পারবো? যখন আমি এক্সপার্ট, আমি নলেজেবল, আই নো এ লট। তখন স্কিল, সেটাও কাজ করতে করতে যখন আমি এক্সপার্ট তখন আমি স্কিল হবো। এফার্টস, আমার 100% ফর দ্য বেটারমেন্ট অফ মাই ক্লায়েন্ট আমার কাজ করতে হবে, এফার্টস। তো এই বিষয়গুলি সে আমার কাছ থেকে ডিজার্ভ করে, কারণ সে আমাকে হায়ার করছে এজেন্ট। তো সেই জন্য লাইসেন্স রিয়েলটর বা লাইসেন্স সেলস পারসন আন্ডার দ্য সুপারভিশন অফ নিউ ইয়র্ক স্টেট ল। তো সেক্ষেত্রে এভাবেই চলে আর কি রিয়েল এস্টেটটা। আপনার কাছে কি মনে হচ্ছে যে অ্যাজ আ রিয়েলটর আপনি সাকসেসফুল? আমার মনে হয় আমি সাকসেসফুল, কারণ কি I don't think about one-time check, I think about people. So মানুষ আমাকে রেফারেলে খোঁজে, every day lot of people call me. I think it is by big It's a success, blessing অবশ্যই। big success, because হয়তো মানুষকে সামান্য সেবা করতে পারছি এই উসিলায়, এই জন্য মানুষ কল দিচ্ছে বা বিভিন্ন বিষয়ে, শুধু বাইং, সেলিং, রেন্টিং না, তারপর রিয়েল এস্টেট বিভিন্ন সমস্যা মানে জানার জন্য কল দেয়, এভরিডে দেয়, প্রচুর মানুষ দেয়। তো আমি কমফোর্ট ফিল করি, প্লেজার মনে করি কথা বলতে, বা ইভেন নট সেলিং পারপাস বাট আদার পারপাস, প্রিপেয়ার হচ্ছে কি কি লাগবে সে বিষয়ে আমি কথা বলি। সো এভাবে আমি, সেক্ষেত্রে কি বাড়ি বেচার পরেও ক্লায়েন্টের সাথে সেই সুসম্পর্কটা থেকে যায়? চিরদিনই থেকে যায় যদি সে রাখতে চায়, কারণ আমি 24/7 আমি আমার ফোন ওপেন, ক্লায়েন্টদের সাথে সবসময় আমি কথা বলি, যদি মানে সচেতন মনে আর কি। হয়তো ঘুমের সময় বা অন্য কখনো পাই না, বাট অলওয়েজ আমি কানেক্টেড থাকি। এবং অনেকে আমার অ্যাপ্রিসিয়েট করে, ভাই অনেক রিয়েলটর অনেক অফিসে ফোন দিয়ে পায় না, আমাকে সাথে সাথে পায়, এটা তারা হ্যাপি থাকে এবং আমার উপর অ্যাপ্রিসিয়েট করে আমাকে। সাথে সাথে পাওয়া যাচ্ছে, কারণ I can try to help with my abilities, my experience. I'm not like মানে একজন মানে সব জানতা সেটা বলবো না, বাট যেটু জানি এটা থেকে মানুষকে করতে পারি আর কি, চেষ্টা করতে পারি। বাড়ি কেনার ক্ষেত্রে দেখা যায় অনেকগুলো জিনিস পার হয়ে, অনেকগুলো ধাপ পার হয়ে ক্লোজিং এর দিকে যাচ্ছে।
এমন কি কখনো হয়েছে আপনার এত বছর অভিজ্ঞতা যে একদম শেষ মুহূর্তে যে ডিলটা ভেঙে গেল? হ্যাঁ, হয়েছে। আমি এই নেবারহুডে এক বাসা উৎসাহে হয়েছে, সেটা আমার ক্লায়েন্টের ক্লোজিং ডেটে ইন দ্য মর্নিং আমি আমার অ্যাটর্নির কল দিলাম, বায়ার অ্যাটর্নি, যে এ বাড়িতে কি কি সমস্যা আছে, আজকের তো ক্লোজিং দুপুরে। আমি সকালে কল দিচ্ছি, বলছে এখানে 3টি ওপেন ভায়োলেশন আছে ডিওভি। তো আমি বললাম যদি বাড়ি ক্লোজিংয়ের পর সমস্যা হবে, সমস্যা হতে পারে, কারণ কি ধরেন আপনার বডির একটা অংশ কেটে গেল, আপনি যদি এখানে সেলাই না দেন এখানে তো ক্ষত হবে। তো আপনি একটা কাজ করেছেন, কাজটা ক্লোজিং করেন না, তাহলে ইনকমপ্লিট। তো কাজটা করানোর পর কমপ্লিশন অফ ওয়ার্ক জমা দিতে হবে বিল্ডিং ডিপার্টমেন্ট, তারপর তারা এসে দেখবে ডান, তখন ডান করে দেবে। সেটা করে নেয়, পারমিট নিছিল, কমপ্লিট করে নেয়, জমাও দেয় নেয়। তখন আমি এটা ক্যান্সেল করে দিচ্ছি ক্লোজিং ইন দ্য ক্লোজিং ডেতে। এটা আমার রিসেন্টলি হয়েছে, কারণ আমি ওই সময় হয়তো বিক্রি করলে টাকা পেয়ে যেতাম, কিন্তু ইন দ্য লং রান আমার বায়ার সাফার করতো, তার এই সমস্যাগুলি সমাধান করতে তার অনেক সময় লাগতো। তখন আমরা সেলারকে বললাম যে গিভ মাই বায়ার এ ডিসকাউন্ট, দেন উই ক্যান প্রসিড। তখন সে ডিসকাউন্ট যেটা আমরা চেয়েছি সেটা দেয় না, দেন উই ওয়াক আউট। মানে আমরা তখন আমাদের যে ডাউন পেমেন্ট ছিল ফিরিয়ে নিয়ে আসছি অ্যাটর্নির মাধ্যমে। সেখান থেকে তাহলে বিশ্বাসের সম্পর্কটা আরো পরিপক্ক হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হয়, কিন্তু অনেকে আবার এই কৃতজ্ঞতা মানে যে বেটার সার্ভিস অনেকে মনেও রাখে না, অনেকে রাখে, মানুষ এরকমই। তো আমি কখনো ডিসহার্টেড হই না, উই আর হিউম্যান বিংস, সবার সাথেই আমি ভালোভাবে চলি এবং ফরগিভ করে দেই যদি কেউ আমাকে মানে মনে করেন যেতটা গ্রেটফুল হওয়ার কথা না হয়, বা আই ডোন্ট মাইন্ড, কারণ ইটস ন্যাচারাল, উই হ্যাভ টু গো ফরওয়ার্ড। বাড়ি ক্লোজিং এর কথাটা বললেন, ক্লোজিং ডকুমেন্টসগুলো নিয়ে সবসময় দর্শকদের মনে প্রশ্ন থাকে যে কি কি ডকুমেন্ট বা কি কি জিনিস প্রিপেয়ার করা লাগে, সেটা নিয়ে যদি একটু বলতেন। ফার্স্ট অফ অল ফার্স্ট স্টেপ প্রি অ্যাপ্রুভাল, তার লিমিট যে কত টাকা বাড়ি কিনতে পারবে। তারপর আস্তে আস্তে যখন আপনি লোন অ্যাপ্লিকেশন করবে, তার ব্যাংক স্টেটমেন্ট দেখবে, ট্যাক্স রিটার্ন লাস্ট 2 ইয়ার্স যদি ফুল ডকে চান, রিসেন্ট পে স্ট্যাপস দেখবে, তারপর আর ক্রেডিট দেখবে চেক করে। তারপর লোন অ্যাপ্লিকেশন পাঠানোর পর ওরা অ্যাপ্রেজালে পাঠায়, এভ্যালুয়েশন করে বাড়িটার প্রাইসটা ওয়ার্থ কিনা না বেশি, ইনভেস্টমেন্ট সিকিউর কিনা, আর বায়ার ওভারপেইং করছে কিনা। তারপর অ্যাপ্রুভ হয়ে গেলে কমিটমেন্ট আসে, তখন একটা নেম ভেরিফিকেশন আছে ক্লিয়ার টু ক্লোজ এর আগে, যে আপনার নাম একই নামে অনেক মানুষ থাকে। ভেরিফিকেশন ডান হলে ক্লোজিং টেবিলে আপনার যে জিনিসগুলি চায়, আপনার আইডি, ড্রাইভিং লাইসেন্স, স্টেট আইডি, পাসপোর্ট, সোশ্যাল সিকিউরিটি কার্ড, আবার ওই সময় আপনার একটা চেক বইও নিতে হয় অনেক সময়। এর আগে আপনার যে ব্যাংক অ্যাটর্নিকে আপনি পাঠাবেন ওয়ারে বা সার্টিফাইড ক্যাশিয়ার চেক নিয়ে যাবেন ক্লোজিংয়ে, সাথে আপনার একটা পার্সোনাল চেক বুকও নিয়ে যাওয়া উচিত, কারণ অনেক সময় কিছু অ্যাডজাস্ট করতে হলে এইসব জিনিসগুলি মাথায় রাখলেই দেন স্মুথলি ইউ ক্যান প্রসিড। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত গুরুত্বপূর্ণ কিছু তথ্য দর্শকদের দেবার জন্য। সুপ্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একদম শেষের দিকে চলে এসেছি। আমি ফাবিয়া নিসা আজকে চ্যানেল আই নিউ ইয়র্ক স্টুডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি। বিদায় নেবার আগে অনুরোধ করব চ্যানেলের পরের অনুষ্ঠানগুলো দেখার জন্য। সেই পর্যন্ত চ্যানেলের সাথেই থাকুন, সুস্থ থাকুন।